আজকে আমরা ইংরাজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় টেন্স নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই হয়তো টেন্স কিছুটা পড়েছো, কিন্তু আজকে তোমরা সম্পূর্ণ নতুনভাবে টেন্স শিখবে। আজকের ক্লাসটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, ইংরাজি গ্রামারের এই টেন্স এর নিয়মকানুন তোমাকে কোনোদিন মুখস্থ করতে হবে না। তুমি টেন্স নিজেই ব্যাখ্যা করতে পারবে এবং সঠিক জায়গায় সঠিক টেন্স প্রয়োগ করতে পারবে। মুখস্থ তো আমরা তখনই করি যেটা আমরা ভালো বুঝি না। তাহলে এসো আজকের ক্লাস আমরা শুরু করি। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা এই টেন্স কথাটার মানে কি এটা বোঝার চেষ্টা করব, কারণ এর মধ্যেই অনেক জটিলতা লুকিয়ে আছে। গ্রামার বই খুললেই তুমি দেখতে পাবে টেন্স কথাটার মানে বলা হয়েছে টাইম, মানে সময়। টেন্স দিয়ে তো নিশ্চয়ই আমরা সময়কে বোঝাই, কিন্তু সময় ছাড়াও আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝানো হয় টেন্স দিয়ে, যেটা না বুঝলে টেন্স শেখা যাবে না। তাহলে টেন্স কথাটার মানে কি এটা বোঝার জন্য তুমি এই সেন্টেন্সগুলো আগে দেখো। দেখো, সময়কে তো আমরা মাত্র তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, যেটা এখন চলছে। পাস্ট টেন্স যেটা হয়ে গেছে, অতীত হয়ে গেছে। গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, আমার বাবা গত বছর কাশ্মীর গিয়েছিল, অতীতকালের কথা। আর ভবিষ্যৎকালের কথা, যেটা এখনো আসেনি, যেটা পরে ঘটবে। এর বাইরে তো আমরা সময়কে ভাগ করতে পারি না। কিন্তু এই বাক্যগুলোতে দেখো, আমি এখন পড়ছি, এখন বলেছি মানে এটা বর্তমান কালের কথা। কিন্তু এই বর্তমান কাল ছাড়াও এর মধ্যে একটা কাজের কথা বলা হচ্ছে। দেখো, এই যে পড়ার কথা বলছি, এই কাজটা কোন অবস্থায় আছে সেটা বোঝানো হচ্ছে। আবার পরের বাক্যটার দিকে দেখো, তুমি একটা চাকরি পেয়েছো, তার মানে বর্তমানে সদ্য একটা তুমি চাকরি পেয়েছো। এখানে সময়টা তো বর্তমানকাল বললাম ঠিকই, কিন্তু তার সাথে দেখো একটা কাজের অবস্থা বোঝানো হয়েছে, স্টেট অফ দ্য অ্যাকশন। কাজটা ঠিক কতটা হয়েছে, কোন অবস্থায় আছে, না সদ্য চাকরি পেয়েছো, সবেমাত্র পেয়েছো। তাহলেই বুঝতে পারছো এই টেন্স মানে শুধুমাত্র সময় নয়, এর সাথে কাজটা ঠিক কোন অবস্থায় আছে এটা বোঝানো হচ্ছে। তাহলে টেন্স কথাটার মানে হলো সময় প্লাস কাজের অবস্থা, এই দুটো মিলে টেন্স, যেটার বাংলায় কোনো প্রতিশব্দ নেই। তাহলে এটা শিখলে টেন্স মানে শুধুমাত্র সময় নয়, যদি কাজটা এখন চলছে বোঝায় সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো, আমি এখন পড়ছি, আমি তোমাকে ইংরাজি শেখাচ্ছি, কাজটা এই মুহূর্তে চলছে, এইটিকে বলি আমরা কন্টিনিউয়াস টেন্স। তুমি একটা চাকরি পেয়েছো, মানে কাজটা হয়ে গেছে, সবেমাত্র হয়েছে, এখনো পাস্ট হয়নি। এই বর্তমানকালে কাজটা শেষ হয়ে গেছে, এইটিকে বলি পারফেক্ট টেন্স। দেখো, কাজের কিন্তু মাত্র দুটো অবস্থা হতে পারে। মনে করো এখন তুমি সন্ধেবেলা আমার এই ক্লাসটা তুমি দেখছো, তাহলে সন্ধেবেলা তোমার একবার টিফিন খাওয়ার সময়। তাহলে টিফিন খাওয়ার কাজটাকে তুমি মাত্র দুটো অবস্থাতেই বলতে পারবে, হয় তুমি এখন খাচ্ছ অথবা তোমার খাওয়া হয়ে গেছে। যদি বলো আমি খাবো, ভবিষ্যৎকালের কথা, সে তো ফিউচার টেন্স হয়ে গেল। কিন্তু বর্তমানকালে যে কোনো কাজকে আমরা দুটো অবস্থাতেই মাত্র ফেলতে পারি, হয় কাজটা চলছে অথবা কাজটা হয়ে গেছে। এইভাবে আমরা টাইমটাকে তিনটে ভাগে ভাগ করি, আর যে কাজের অবস্থা তার দুটো ভাগ হয়। পরেরটাতে দেখো, আমার বাবা রোজ অফিসে যায়, তাহলে এটা বর্তমান কালের কথা, রোজ যায়, এখনো যায়। কিন্তু বাবার অফিসে যাওয়ার কাজটা
এখন কোন অবস্থায় আছে এটা দেখে দেখো বোঝা যাচ্ছে না, মানে বাবা যাচ্ছে না যাওয়া হয়ে গেছে এই বাক্যটা দেখে বোঝা যাচ্ছে না। ওই জন্য কাজটা এখানে নির্দিষ্ট করে বলা হয়নি। নির্দিষ্ট কথাটার ইংরাজি হলো ডেফিনিট। নির্দিষ্ট কথাটাকে আমরা বলি ডেফিনিট। তাহলে নির্দিষ্ট করে বলা হয়নি মানে অনির্দিষ্ট, এর ইংরাজি হলো ইনডেফিনিট। যেহেতু কাজটা দেখে বোঝা যাচ্ছে না এখন কোন অবস্থায় আছে বা কতটা হয়েছে, ওই জন্য এটিকে আমরা বলবো ইনডেফিনাইট টেন্স। তাহলে কাজের অবস্থা এই তিনটে, আর সময় কটা? তিনটে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা গত সপ্তাহে সিনেমা দেখেছিলাম, এটা তো অতীতকালের কথা, দেখেছিলাম হয়ে গেছে দেখাটা। তাছাড়া গত সপ্তাহের কথা বলছি, পুরানো দিনের কথা, তার মানে এটি পাস্ট টেন্স। আগামীকাল তুমি কলেজে যাবে, এ তো ভবিষ্যৎকালের কথা বলছি, এটি ফিউচার টেন্স। তাহলে যে কোনো টেন্সের মধ্যেই কাজের অবস্থাটা বিবেচনা করে আমরা এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ছাড়াও আরও তিনটে ভাগে ভাগ করছি। কি কি সেগুলো? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস মানে চলছে, অথবা পারফেক্ট মানে হয়ে গেছে। পারফেক্ট কথাটার মানেই হলো সম্পূর্ণ। পারফেক্ট কথাটার আরেকভাবে বলতে পারি আমরা কমপ্লিট। তুমি এখন বলতে পারো, স্যার আমরা যে শুনেছি আরেকটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা আসলে এই কন্টিনিউয়াস টেন্সেরই আরেকটা ভাগ। আমি সংক্ষেপে লিখছি পারফেক্ট আর কন্টিনিউয়াস। এটা বোঝার জন্য তুমি একটা গল্প শোনো। মনে করো সন্ধেবেলা তোমার বাবা বাড়ি ফিরেছে, তুমি অনেকক্ষণ ধরেই পড়ছো আর তোমার ভাই খেলছিল, তোমার বাবাকে দেখে বই নিয়ে বসে গেছে। তাহলে বাবা এসে কি দেখতে পেল? দুজনেই পড়ছো, তার মানে বাবার চোখে তখন দুজনেই সমান। কিন্তু তুমি যে অনেকক্ষণ ধরে পড়ছো এটা বোঝানোর জন্য এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শুধুমাত্র সেই মুহূর্তে যেটা হচ্ছে সেটা বোঝানো হয়, আর পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে কাজটা অনেকক্ষণ ধরে চলছে মানে অনেক আগে শুরু হয়েছে এটা বোঝানো হয়। তা না হলে বাবার চোখে তোমরা তো দুজনেই সমান হয়ে যাবে। ভাই খেলছিল আর তুমি পড়ছিলে, দুটোই তো সমান হতে পারে না, এটা তো সুবিচার নয়। এই কারণে অনেকক্ষণ ধরে চলা কাজ বোঝানোর জন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যেটা আসলে এই কন্টিনিউয়াস টেন্সেরই একটা ভাগ। তাহলে তুমি পেলে কাজের চারটে অবস্থা। এইবার এই প্রত্যেকটা টেন্সেরই এই চারটে করে অবস্থা থাকে। ওই জন্য প্রেজেন্ট টেন্সেরও প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে পাস্ট টেন্সেরও তাই হবে। এইভাবে 12টা টেন্স তৈরি হয়। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের এই চারটে ভাগ নিয়ে খুব খুঁটিয়ে পড়াশুনো করব। এই টাইম আর কাজের অবস্থা মিলিয়ে যে টেন্স তৈরি হচ্ছে, কোনটা কখন কি কাজে লাগে এবং সেন্টেন্সগুলোই বা কেমন দেখতে হয়, আজকে এসো এটা ভালোভাবে শিখে নিই। এতক্ষণ দেখার পরে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তুমি অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও আর কমেন্ট বক্সে তোমার নামটা লিখে দেখাও। তাহলে এর পরের দিনের ক্লাসে আমি যে সেন্টেন্সগুলো লিখব তোমার নাম দিয়ে লিখব। এসো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। তার মানে এখানে ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট বলেছি, কাজের অবস্থাটা তার মানে এখানে অনির্দিষ্ট, কাজের অবস্থাটা এখানে বলা থাকবে না। তাহলে এই টেন্সে শুধুমাত্র টাইমটুকু বলা থাকবে। তাহলে যেহেতু কাজের অবস্থা নেই, শুধুমাত্র সময় আছে, এটা বড্ড সিম্পল। ইনডেফিনাইট টেন্সটাকে সিম্পল টেন্সও বলা হয়। দেখো সেন্টেন্সগুলো কেমন। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। দেখো ভার্বটাতে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স বসিয়ে দিলেই সেন্টেন্সটা হয়ে যাবে। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তুমি বলতে পারো স্যার সেন্টেন্সগুলো ইংরাজি করছি কিভাবে?
বাংলায় প্রথমে ছিল আমি, ইংরাজিতে প্রথমে আই লিখেছি আমির বদলে। তারপরে দেখো ফুটবল, এরপরে তো ফুটবল লিখিনি। আসলে ইংরাজিতে সেন্টেন্সটা তৈরি করার সময় প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব লিখতে হয়, তারপরে বাকি কিছু লিখতে হয়। ওই জন্য আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এখানে তাহলে সাবজেক্টের পরে ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট টেন্সটা বলতে হবে তোমাকে, তারপরে বাকি অংশটা বলবে। পরেরটা দেখো, রাজীব ইংরাজি শেখে, রাজীব লার্নস ইংলিশ। ওই যে পার্সন শেখানোর সময় তোমাকে শিখিয়েছিলাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এই প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করে দিতে হবে। তার মানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, সাবজেক্টের পরে তোমাকে বলতে হচ্ছে দেখো ভার্বের প্রেজেন্ট টেন্স, প্রয়োজনে একটা এস বা ইএস যোগ করতে হবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। আবির সাঁতার কাটতে পারে, এখানেও দেখো কাজটার কোনো অবস্থা বলা নেই। সাঁতার কাটতে তো পারে বুঝলাম, এখন কি কাটছে, এখন কাজটা কতটা হয়েছে বা কোন অবস্থায় আছে বোঝাই যাচ্ছে না। ওই জন্য এটিও কিন্তু ইনডেফিনাইট টেন্স। তাহলে এরকম অজস্র কথা আমরা বলি যেগুলো ইনডেফিনাইট টেন্স, যাতে কাজের অবস্থা বলা নেই। এখানেও দেখো আমি ফুটবল খেলি, কিন্তু এখন কি খেলছি, খেলাটা কোন অবস্থায় আছে, হয়ে গেছে না চলছে বলা নেই। তুমি স্কুলে তো যাও, এখন কি যাচ্ছ না গিয়েছো বলা হয়নি। আবির সাঁতার কাটতে পারে, আবির ক্যান সুইম। এই যে পারে কথাটার জন্য ক্যান বলা হলো। তার মানে এখানে সাবজেক্টের পরে ভার্বের এই প্রেজেন্ট টেন্সটা বলতে হবে, থার্ড পারসন হলে এস ইএস যোগ করতে হতে পারে, আর প্রয়োজনে এখানে ক্যান, মে ইত্যাদি মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করতে হতেই পারে। তাহলে এই টেন্সের প্যাটার্নটা হলো সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট টেন্স, তারপরে বাকি কথাটা বলতে হবে, প্রয়োজন মতো এসিএস যোগ করতে হবে, কখনো ভার্বের আগে ক্যান বলতে হয়। এইভাবে এই সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। এইবার আরও দুটো একটা ব্যতিক্রমী ক্ষেত্র আছে, যখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স লাগে বাংলাটা দেখে মনে হয় না যে এটা প্রেজেন্ট টেন্স। দেখো, তারপর বাবর দিল্লিতে প্রবেশ করলেন, মানে দিল্লিতে প্রবেশ করেছিলেন। ইতিহাসের কোনো ঘটনাকে প্রাণবন্ত করে তোলার জন্য, ইন্টারেস্টিং করে তোলার জন্যও কিন্তু প্রেজেন্ট টেন্সে বলতে হয়। দেখো আমি সেটাই করেছি। বাবর এন্টার্স, কেন এন্টার্স হলো নিশ্চয়ই বুঝতে পেরেছ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে বলছি। এন্টার্স দিল্লি, বাবর দিল্লিতে প্রবেশ করলেন। বাবর সিন্ধু নদ পার হলেন। এইভাবে এগুলো বলবে। আরেকটা বিশেষ ক্ষেত্র আছে, যদি কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা ঘটনা আগে থেকেই ঠিক হয়ে আছে যে ভবিষ্যৎকালে হবে ঠিকই, কিন্তু নির্দিষ্ট একটা দিনে হবে, হবেই, যেটা পরিবর্তন হবে না, তাহলে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট ঘটনা যেটা আগে থেকে ঠিক হয়ে আছে, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে বলতে হয়। বিশ্বকাপ ফুটবল 22শে মে শুরু হবে, এই দিনটা তো পাল্টাবে না, ফিক্সড হয়ে গেছে, এটাকেও প্রেজেন্ট টেন্সে বলতে হয়। ওয়ার্ল্ড কাপ ফুটবল স্টার্টস অন 22 মে, এই দেখো স্টার্টস ভার্বটা বলেছি, কেন এস দিয়েছি বুঝতেই পেরেছ, ওয়ার্ল্ড কাপ ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল তাই। আমার বাবা আগামীকাল বাড়িতে ফিরবেন, ফিক্সড একদম, ফিরবেনই, তাহলে প্রেজেন্ট টেন্সে বলবো। মাই ফাদার রিটার্নস হোম টুমরো, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে সাধারণ আমরা কথাগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বলি, আর দুটো ব্যতিক্রমী ক্ষেত্র বলেছি। নিশ্চয়ই তুমি সেন্টেন্সের প্যাটার্নটা লক্ষ্য করেছো। এবার যদি না থাকে, আমি ফুটবল খেলি না, তুমি স্কুলে যাও না, এই না বাচক বাক্যগুলো আমি টেন্সটা শেষ করে
তারপরে তোমাকে শেখাবো যে কিভাবে না বলতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়। এটা একই দিনে শেখাবো না, তোমার কঠিন লাগতে পারে। এইবার এসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখে নিই যে সেটা কখন কিভাবে বলতে হয়। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করতে হয়, সেন্টেন্সগুলোই বা কেমন হয়। তাহলে বলছিলাম কি, টেন্সের মধ্যে দুটো অংশ, একটা অংশ টাইম প্রকাশ করবে, আরেকটা অংশ কাজের অবস্থাটা প্রকাশ করবে। তাহলে দেখো, আমি এখন পড়ছি, কথাটা বর্তমান কালের কথা, তাহলে প্রেজেন্ট টেন্স। আর কাজটা কি অবস্থায় আছে না চলছে, পড়ছি। দুটো ভার্ব লাগবে। তাহলে একটা ভার্ব টাইমটা বোঝাবে, সময়টা মানে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার বোঝাবে, আরেকটা ভার্ব কি করবে, কাজের অবস্থা বোঝাবে। তাহলেই দেখো দুটো ভার্ব লাগছে। দেখো এম, এখানে এই কন্টিনিউয়াস টেন্সের জন্য একটা বি ভার্ব লাগবে, মানে বি ভার্বের এবারে প্রেজেন্ট টেন্সের কথা যেহেতু বলছি, এম ইজ আর, তোমাকে আমি আগের ক্লাসে শিখিয়েছি, তুমি নিশ্চয়ই জানো। আয়ের সাথে এম বসে, এটাও আমি তোমাকে পার্সনের টেবলে শিখিয়ে দিয়েছি, তুমি সেই ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তাহলে এখানে সেন্টেন্সগুলো বলতে হয়, প্রথমে সাবজেক্ট বলার পরে একটা বি ভার্ব বলতে হবে, বি ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট টেন্স, মানে কি কি, এম ইজ আর, সাবজেক্টকে দেখে সেটি বসাতে হবে। তাহলে এই বি ভার্বটা টেন্স প্রকাশ করলো, প্রেজেন্ট টেন্স। আরেকটা ভার্ব যেটা কাজ চলছে বোঝাচ্ছে, সেই ভার্বটা দেখো আইএনজি যোগ করে নেবে। এই আইএনজি যোগটা দেখেই বোঝা যাবে যে কাজটা চলছে। আমি পড়ছি, আই অ্যাম রিডিং। তুমি গান শুনছো, তাহলে কাজটা কি, শোনা। তুমি এখন শুনছো, কাজটা চলছে। তাহলে যে শোনা ভার্বটা, যে ভার্বটার সাথে এই ছটা জুড়ে আছে, ওই ভার্বটার সঙ্গে কিন্তু আইএনজি যোগ করে দিতে হবে। এই আইএনজিটাই হলো কন্টিনিউয়াস টেন্সের সিমটম, লক্ষণ। তাহলে এক্ষেত্রেও দেখো ইউ বলেছি, আর বলতে হবে কেন না, প্রথমে টাইম বলতে হবে। টেন্স মানেই বলেছি টাইম প্লাস স্টেট অফ অ্যাকশন, তাহলে এটি দিয়ে টাইম বোঝানো হলো, আর এই ভার্বটা দিয়ে কাজটা কোন অবস্থায় আছে সেটা বোঝানো হচ্ছে। ইউ আর লিসনিং টু মিউজিক, টুটা কেন এসেছে না, লিসেন বললে টুটা বলতে হয় তাই। তারপরে দেখো আমার বন্ধু ঘুমোচ্ছে, মাই ফ্রেন্ড বলেছি, কাজটা চলছে, অনির্দিষ্টকাল নয় কিন্তু, ইনডেফিনাইট নয়। ইনডেফিনাইট হলে কি হয়, ওখানে কাজটার অবস্থা থাকে না, ওই জন্য শুধু টেন্স বললেই হয়, ভার্বটার সাথে টেন্স দিয়ে দিলেই হয়। কিন্তু এখানে টেন্স দেওয়ার জন্য একটা বি ভার্ব নিয়ে আসতে হবে, যে টাইমটা বলবে আর কাজের অবস্থাটা বলবে, মেন ভার্বটার সাথে আইএনজি যোগ করে। তাহলে মাই ফ্রেন্ড ইজ স্লিপিং। এইবার তুমি শুনে শুনে বলো, কমেন্ট করে লেখো, আমি বাংলা বলছি, তুমি লিখতে থাকো। দুটো বলছি, তুমি লিখে দেখাবে আমাকে। আমার মা রান্না করছে, কাজটা চলছে, বলো ইংরাজি কি হবে, লিখে দেখাও। আরেকটা বাক্য, আমার ভাই খেলছে, কি হবে বলো, লিখে দেখাও। দেখো ছেলেটি দাঁড়িয়ে আছে, আচ্ছা এটা শুনে কি বোঝা যাচ্ছে যে তার দাঁড়িয়ে থাকার কাজটা এখন চলছে, বলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, সে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তাহলে এটাও তো কন্টিনিউয়াস টেন্স, কাজটা তো তার এখন চলছে। ওই জন্য বলছি দেখো, দ্য বয়, প্রথমে টাইমটা বলার জন্য বি ভার্বের প্রেজেন্ট টেন্স দিয়েছি ইজ, আর মেন ভার্বটার সাথে আইএনজি যোগ করে কাজটার অবস্থাটা বোঝাচ্ছে, দাঁড়িয়ে আছে। দেখো কত সহজ টেন্স, তোমাকে এই নিয়ম মুখস্থ করতে হবে না, তুমি টেন্স কথাটার মানেটা বুঝলেই দেখো কত সহজে নিজে সেন্টেন্স বানিয়ে নেবে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্টের পরে বি ভার্বের প্রেজেন্ট টেন্স মানে এম ইজ আর বলবো, তারপরে ভার্বটার সাথে আইএনজি যোগ করে দেব, দিয়ে বাকি কথাগুলো বলবো,
ব্যাস হয়ে গেল। এই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তুমি শিখে গেলে। কি ভালো লেগেছে? দেখো আমরা আজ সন্ধ্যায় সিনেমা দেখতে যাচ্ছি। দেখো এখানে একটা ব্যতিক্রমী এক্সাম্পল দিয়েছি। আবার সন্ধেবেলা যাচ্ছি মানে সন্ধেবেলা যাব, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন স্যার? কেন তুমি এরকম বলো না? আমরা আগামীকাল পিকনিক করতে যাচ্ছি। হ্যাঁ, কোনো কাজ যেটা ঠিক হয়ে আছে, প্রোগ্রামটা ফিক্সড হয়ে আছে, সেগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলি। এই জন্য দিস ইভিনিং মানে আজ সন্ধ্যায় উই আর গোয়িং টু ওয়াচ আ মুভি। এখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যে বলেছিলাম কোনো ফিক্সড ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, তার বেলায় সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর সাধারণ আমাদের মধ্যে কোনো একটা কাজ যেটা ফিক্সড হয়ে আছে, তার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দুটো তফাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছো। গুরুত্বপূর্ণ ঘটনার বেলায় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আর সাধারণ ঘটনার বেলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি এইভাবে ব্যবহার করবে, এর বেশি গ্রামাটিক্যাল জটিলতায় তোমার যাওয়ার দরকার নেই। আজকের ক্লাসের শেষে আমি কয়েকটা তোমার হোমওয়ার্ক দেব, কয়েকটা সেন্টেন্স দেব, তুমি টেন্স অনুযায়ী ট্রান্সলেট করে কমেন্ট বক্সে লিখে আমাকে দেখাবে। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। বলছিলাম পারফেক্ট কথাটার মানেই হলো কমপ্লিট, যেটা শেষ হয়ে গেছে, কিন্তু প্রেজেন্ট টেন্সেই আছে, অর্থাৎ এখনো পাস্ট হয়ে যায়নি, সবেমাত্র শেষ হয়েছে, অথবা তার ফলটা এখনো রয়েছে। যেমন দেখো, আমি ভাত খেয়েছি। মনে করো এখন বাজে বেলা 2টো, দুপুর পার হয়ে গেছে। তুমি সকালবেলা 10টার সময় ভাত খেয়েছো। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে 11টার সময়, কিরে তুই খেয়েছিস? বলবো হ্যাঁ খেয়েছি। বেলা 12টার সময় জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ খেয়েছি। কিন্তু 2টো বেজে গেছে মানে আবার একবার খাবার সময় হয়েছে। তাহলে ওই 10টায় যেটা খেয়েছিলাম তার আর ফলাফল বর্তমান নেই, ওই কাজটা তার মানে অতীত হয়ে গেছে। তখন বলবো না খাইনি, তখন সেটা পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে ফলাফল বর্তমান থাকা মানে বুঝতে পেরেছো। অথবা কাজটা সবেমাত্র শেষ হয়েছে বোঝালেও কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে হয়। আই হ্যাভ ইটেন রাইস, সেন্টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করো। প্রথমে হ্যাভ বলছি, তাহলে কন্টিনিউয়াস টেন্স শুরু হয়েছিল বি ভার্ব দিয়ে। এরও দুটো অংশ, একটা অংশ একটা ভার্ব দিয়ে টাইমটা বোঝানো হবে, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। আর একটা ভার্ব দিয়ে কাজের অবস্থাটা বোঝানো হবে, খেয়েছি মানে খাওয়ার কাজটা শেষ হয়ে গেছে। এই যে কাজের অবস্থাটা বোঝানোর জন্য এই ভার্বটার 3 নম্বর ফর্মটা ইউজ করতে হবে। আর সাপোর্টে এই টাইম বোঝানোর জন্য কন্টিনিউয়াসের বেলায় যেটা বি ভার্ব ছিল, এখানে সেটা হ্যাভ ভার্ব। সেই জন্য সাবজেক্ট বলার পরে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ, এটি বলার পরে ভার্বের 3 নম্বর ফর্মটা বলতে হবে, কারণ দুটো মিলেই তো টেন্স, বারবার তোমাকে বলছি। তাহলে এটা অক্সিলিয়ারি ভার্ব, আর মেন যে ভার্বটা, যে কাজটার কথা বলছি, তার অবস্থাটা বোঝানোর জন্য 3 নম্বর ফর্মটা বলতে হবে, বলে বাকি অংশটা বলবো। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা মেনে চলতে হবে। কেন হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তুমি আর কখনোই ভুলবে না, ভুলে যাওয়ার কথাও নয়। আই হ্যাভ, হ্যাভ ভার্ব দিয়ে শুরু, পরে একটা ভার্বের 3 নম্বর ফর্ম আছে মানেই পারফেক্ট টেন্স। বি ভার্ব দিয়ে শুরু, পরে ভার্বের আইএনজি আছে মানেই কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ ইটেন রাইস, ইট, এট, ইটেন, এই যে ভার্বের 3টে ফর্ম, এর লিস্ট আমি আবার তোমাকে দিয়ে দেব। তুমি ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিস্ট দেওয়া আছে, ওইগুলো তুমি পড়ে নিতে পারো, তোমার গ্রামার বই থেকেও পড়ে নিতে পারো। তুমি আমাদের বাড়িতে এসেছো, তাহলে কাজটা কোন অবস্থায় আছে? আসাটা হয়ে গেছে, এসে গেছো কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট টেন্স। কিভাবে বলতে হবে? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে শুরু করতে হবে। ইউ, ইউ এর পরে হ্যাভ বলতে হয়, হ্যাভ। কাম, কেম, কাম, এই ভার্বটারও 3 নম্বর ফর্মটা কাম।
টু আওয়ার হাউস। এরপরটা দেখো, সে একটা ছবি এঁকেছে, তাহলে আঁকার কাজটা কোন অবস্থায় আছে না হয়ে গেছে, এঁকে ফেলেছে সে। হি, হি এর পরে তো আর হ্যাভ হয় না, হ্যাজ বলতে হয়। পার্সনের চার্ট থেকে নিশ্চয়ই শিখেছো। হি হ্যাজ ড্রন, ড্রন আ পিকচার। সে গতকাল একটা ছবি এঁকেছে। দেখো একই সেন্টেন্স দিয়েছি এখানেও, শুধু গতকাল এই শব্দটা যোগ করে দিয়েছি, দিতেই এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে যদি অতীত বোঝাচ্ছে এমন কোনো অ্যাডভার্ব তুমি যোগ করে দাও, গতকাল, গত সপ্তাহে, কোনো অতীতের একটা তারিখ যদি বলে দাও, কোনো বার বলে দাও, সোমবার, গত মঙ্গলবার, বললেই কিন্তু সে আর প্রেজেন্ট পারফেক্ট থাকবে না, সে কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। এটি কিন্তু মনে রাখতে হবে। এখানে দেখো গতকাল কথাটা বলা ছিল, হি ড্রিউ আ পিকচার ইয়েস্টারডে, এটা সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল, এটাকে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখা যাবে না। এগুলোর ক্ষেত্রেও তাই। যদি বলি তুমি গতকাল আমাদের বাড়িতে এসেছো, বা তুমি গত সপ্তাহে আমাদের বাড়িতে এসেছো, তখন কিন্তু ইউ হ্যাভ কাম বললে হবে না, ইউ কেম টু আওয়ার হাউস লাস্ট উইক, ইয়েস্টারডে, লাস্ট মানডে, এইরকম বলতে হবে। মনে রাখবে কিন্তু এটি। সে এইমাত্র এসে পৌঁছলো, দেখো এই ভাবটা দেখে তোমাকে কাজের অবস্থাটা বুঝে নিতে হবে, কোনো রকম মুখস্থর মধ্যে যাবে না। সে এইমাত্র এসে পৌঁছলো মানে কি, পৌঁছানোর কাজটা সবেমাত্র শেষ হয়েছে। এই যে এইমাত্র বলা আছে, তার মানে তো পাস্ট টেন্স হয়নি। এইমাত্র, এক্ষুনি, এখন, এগুলো তো সব প্রেজেন্ট টেন্সের কথা। তাহলে সে এইমাত্র এসে পৌঁছলো মানেই হলো সে এইমাত্র এসে পৌঁছেছে। এই বাংলা ক্রিয়াপদগুলো অনেক সময় কনফিউজ করে দেয়, তুমি আর কনফিউজ হবে না, তুমি তো শিখে নিয়েছো কিভাবে কাজের অবস্থাটা বের করতে হয়। তোমার কাছে টেন্স এখন খুব সহজ। দেখো, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, এইমাত্র মানে এই জাস্ট কথাটা দিয়ে বলেছি। এইবার একটা ব্যতিক্রমী এক্সাম্পল দেখো, তিনি 10 বছর ধরে এই গ্রামে আছেন। একটু পরেই তুমি শিখতে পারবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে শুরু হয়েছে, এখনও চলছে, এই রকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে হয়। সেই সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী এটা বলার কথা ছিল, হি হ্যাজ বিন লিভিং হেয়ার ইন দিস ভিলেজ ফর 10 ইয়ার্স। তার বদলে এখানেও পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, কারণ বিশেষ ক্ষেত্রে বাস করা, থাকা, এই সমস্ত কাজের ক্ষেত্রে অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায়, এবং এটা খুব সুন্দর একটা কনস্ট্রাকশন। তোমরাও এটা ফলো করবে। তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শেখা হয়ে গেলে আবার একবার এই অংশটাই ফিরে আসবে, তাহলে তুমি এই সেন্টেন্সের যে ইংরাজিটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে তুমি যে কোনো পারফেক্ট টেন্স তৈরি করে দেবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। টেন্স তুমি কোনোদিন ভুলবে না। এইবার এসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আলোচনা করি। ওই যে বলেছিলাম কন্টিনিউয়াস টেন্সেরই একটা অংশ, এসো তাহলে সেটা এবার শিখে নিই। এখানে দেখো, আমি সকাল থেকে পড়ছি, ওই যে তোমাকে গল্পটা শুনিয়েছিলাম, কোনো কাজ যদি অনেকক্ষণ ধরে চলছে বোঝায়, যেটা কমপ্লিট হলেও হতে পারত কিন্তু হয়নি, চলছে। দেখো টেন্সটার নাম প্রেজেন্ট টেন্স তো বটেই, এখানে ইটা লিখতে আমি ভুলে গেছি। পারফেক্ট কন্টিনিউয়াস, প্রথমে আছে পারফেক্ট, মানে পারফেক্ট হয়ে গেলেও যেতে পারত কিন্তু হয়নি, কন্টিনিউয়াস, চলছে, মানে সম্পূর্ণ না হয়ে এখনো চলছে। তাহলে টেন্সটা লেখার সময় বা বলার সময় প্রথমে পারফেক্ট টেন্স বলতে হবে, তারপরে কন্টিনিউয়াস টেন্স বলতে হবে। আমি একটু আগেই যে তোমাকে পারফেক্ট টেন্সটা শেখালাম, সেই পারফেক্ট টেন্সের নিয়মও লাগবে আর কন্টিনিউয়াস টেন্সও লাগবে, দুটো মিলেই তো এই টেন্সটা। দেখো এক্সাম্পল, আমি সকাল থেকে পড়ছি,
তার মানে শুরুর সময়টা বলা আছে সকালবেলা শুরু হয়েছে। আই হ্যাভ বিন রিডিং, দেখো পারফেক্ট টেন্সের যে সিম্পটম, এই যে পারফেক্ট টেন্স, হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর দিতে হয়। এখানে তাহলে যেহেতু প্রথমে পারফেক্ট আছে, প্রথমে পারফেক্ট টেন্সের সিম্পটম লক্ষণ যেটা সেটা বলতে হবে, তারপরে কন্টিনিউয়াস টেন্সটা বলতে হবে। অঙ্কের মতো হিসাব, প্রথমে সাবজেক্ট বলবো, তারপরে আমি একটু আগেই তোমাকে শেখালাম পারফেক্ট টেন্স মানে হ্যাভ ভার্ব বলার পরে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স মানে হ্যাভ বা হ্যাজটা বলে নিয়ে ভার্বের 3 নম্বর বলতে হবে। তাহলে এরপরে 3 নম্বর ফর্ম বলতে হবে, যে ভার্বেরই বলি 3 নম্বর ফর্মটা বলতে হবে। আবার কন্টিনিউয়াস টেন্সের জন্য প্রথমে বি ভার্বটা বলে নিতে হবে, তারপরে ভার্বের আইএনজি বলতে হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্সের জন্য বি ভার্ব বলতে হবে, তারপরে ভার্বের আইএনজি বলতে হবে। কিন্তু ভার্বের নিয়ম অনুযায়ী এই ভার্বের 3 নম্বরের পরে আর বি ভার্বের প্রেজেন্ট টেন্স অ্যামিজ আর বলা যায় না। এই দুটোকে ব্যালেন্স করার জন্য কি করা হয়েছে জানো, এই বি ভার্বটারই 3 নম্বর ফর্মটা বলতে হবে। তাহলে দেখো দুটো দিকই রক্ষা হচ্ছে, হ্যাভ ভার্বের পরেও 3 নম্বর ফর্ম হলো, আবার ভার্বের আইএনজির আগেও বি ভার্ব বলা হলো, এও খুশি এও খুশি। এই জন্য এই দুটোকে মিলিয়ে আমরা যেটা করব, বি ভার্বের 3 নম্বর ফর্মটা বলে দেব। বি ভার্বের 3 নম্বর ফর্ম কি, বিন। তাহলে এই দুটোকেই রক্ষা করলো, ঘটকালি করলো, ঘটকের কাজ করলো। এরপরে বাকি অংশটা বলবো। দেখো তাহলে সেন্টেন্সটা, আই হ্যাভ বিন, দেখো হ্যাভের পরে যে বিন বলছি তখন এই দুটো আর থাকলো না, হ্যাভ বিন রিডিং, সকাল থেকে, সিন্স মর্নিং, ফ্রম মর্নিং বলবে না, সময়ের জন্য সিন্স বলবে। আবার দেখো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সেন্টেন্সটা ইট ইজ রেনিং এরকম বলতে হয়। ইট হ্যাজ বিন রেনিং, হ্যাজ বিন রেনিং। ফর 2 days, 2 দিন ধরে, এই ধরে কথাটার জন্য ফর বলতে হবে, এই ফর কথাটা বলতে হবে। আমি 1 মাস ধরে ইংরাজি শিখছি, কি হবে তোমরা কমেন্ট করে আমাকে লিখে দেখাও। দেখো সোমবার থেকে সুমন একটা গল্প লিখছে, তাহলে সুমন হ্যাজ বিন রাইটিং লিখেছি, দেখো হ্যাজ বিন রাইটিং। নিশ্চয়ই এই স্ট্রাকচারটা বুঝতে পারছো, হ্যাজ বিন রাইটিং আ স্টোরি সিন্স মানডে। ওই যে বলেছি সোমবার থেকে, থেকের ইংরাজি সিন্স বলবে। যদি থাকতো 1 ডিসেম্বর থেকে, 1 ডিসেম্বর থেকে, তাহলে বলতাম সিন্স 1 ডিসেম্বর, এইভাবে বলতে হবে। তাহলে এই স্ট্রাকচারটাকে আমি আরেকবার তোমার জন্য সহজ করে লিখে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এত নিখুঁতভাবে শেখার পরে টেন্স নিয়ে নিশ্চয়ই তোমার মনে আর কোনো প্রশ্ন নেই। আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমরা ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করে আমাকে জানিও ক্লাসটা তোমার কেমন লেগেছে। আর যে হোমওয়ার্কটা দিলাম তুমি ডেসক্রিপশান বক্সে চেক করে লিখে আমাকে দেখাবে। যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের ক্লাস তাহলে শেষ করছি এখানেই। পরের ক্লাসে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। সেই ক্লাসে নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।